বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এমন সময় পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করে দিল। এক বালতি রাগ নিয়ে ফোনটা তুলে সব রাগ বদলিয়ে মিষ্টি ভালোবাসাতে পরিণত হলো, কারণ ফোনটা আম্মু করেছে। ফোনটা তুলতে আম্মু বলল, নিলয়, কোথায় তুই? জি আম্মু, আমি তো বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিচ্ছি। তাড়াতাড়ি তুই তোর নানা বাড়ি আয়। কিন্তু কেন আম্মু? যেটা বলছিস সেটা কর। বলে ফোন কেটে দিলেন। কি বার করা, বন্ধুদের সাথে আড্ডা মাটি করে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না। কাল রাতে আম্মু আর আব্বু মিলে নানুর বাসায় গেছে, জিজ্ঞাসা করাতেও কিছু বলে নাই, আর এখন হুট করে জরুরি তলব। এসব ভাবতে ভাবতে নানু বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে আম্মু বলে ডাকাতেই আম্মু রাফির রুম থেকে বেরিয়ে আসলেন। আম্মু, কি হয়েছে? তোমাকে দেখে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সেটা পরে বলিস, এখন আমার সাথে চল। কোথায় আম্মু? রাফির রুমে। ঠিক আছে চলো। রাফি আমার মামাতো ভাই, অনেক ভালো আর আমার থেকে 1 বছরের ছোট। কিন্তু রাফি কি করলো? ওর তো পরীক্ষা হচ্ছে। একরাশ চিন্তা নিয়ে রাফির রুমে যেতেই দেখলাম সবাই ওই রুমে বসে আছে, সাথে ডক্টর। আম্মু, রাফির কি হয়েছে? কাল রাত থেকেই ও কেমন যেন করছে। পরে যখন তোর মামা ডক্টরকে ফোন দিয়ে বাসায় আনে, তখন ডক্টর বলে রাফি নাকি এখন মানসিকভাবে অসুস্থ, কিন্তু সকাল থেকে ওর শরীরে এতটাই জ্বর হয়েছে যে ও বিছানা থেকে উঠতে পারছে না। তাহলে ওকে হসপিটালে নাও। সেটা দরকার নাই, কিছু সময় হলেই ঠিক হয়ে যাবে। তাহলে থাক, আমাকে ডাকার কি আছে? রাফি তো আমাদের কথা শোনেই না, তাই তো তোমাকে ডেকে আনা হয়েছে। কিন্তু মামি, ওকে কি বলতে হবে? ওই কথা, ওর পরীক্ষা চলছে, তুই ভুলে গেছিস? একদমই না। তাহলে তাহলে কি ওর পরীক্ষা দেওয়া লাগবে না? সেটা রাফিকেই বল। ওকে অনেকবার বলছি, কিন্তু শুনছে না। ঠিক আছে, আমি বলছি। রাফির কাছে গিয়ে, রাফি, ভাইয়া বলো। পরীক্ষা না দিলে হয় না? ভাইয়া তুমিও, একটা বছর আমার নষ্ট হয়ে যাবে। কিন্তু তুই তো অসুস্থ, পরীক্ষা দিবি কিভাবে? ভাইয়া আমি পরীক্ষা দিতে পারবো। চুপ গাধা, এই অবস্থায় পরীক্ষা দিবে? ঠিক আছে, তোর 1 বছর নষ্ট হবে না। কিভাবে? আমি পরীক্ষা দিব। কথাটা বলার সাথে সাথে সবাই মনে ভয় ভূত দেখছে। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন। ওই, কি বলছিস? ভেবে বলছিস তো? হ্যাঁ, তবে আব্বুর সাহায্য লাগবে। কি সাহায্য? পরে সমস্যা হলে সেই দিকে তুমি দেখবে। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না আব্বু, এখন তোমরা সবাই বাইরে যাও। আমার কথা শুনে সবাই বাইরে চলে গেল। আমিও আমার ড্রেস বদলিয়ে রাফির একটা ড্রেস পরে নিলাম। এখন আপনাদের আমার পরিচয় দিই। আমি আবির হাসান নিলয়, বাবা মায়ের একমাত্র সন্তান। আর কিছু বলা যাবে না, সময় নাই। ড্রেস বদলিয়ে রাফির থেকে জেনে নিলাম আজ কি এক্সাম আর কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা আমাকে সাহায্য করতে পারে। রাফির টেবিল থেকে বই আর পরীক্ষার সকল কাগজপত্র নিয়ে বাইরে এলাম। নিলয়, কিছু খেয়ে যা। না আম্মু, এসে খাবো। আমি ড্রাইভারকে বলে রেখেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, সাবধানে যাবে। ঠিক আছে আব্বু। গাড়িতে উঠে রাফির কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে রাফির থেকে শোনা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে লাগলাম। প্রায় 30 মিনিট পর রাফির কলেজে আসলাম। রাফির কলেজ বললে ভুল হবে, এখানে আমিও পড়াশোনা করতাম। সে যাই হোক, ক্লাসের দিকে যাওয়া যাক, না হলে ছোট ভাইয়েরা দেখে ফেললে সর্বনাশ। দ্রুত ক্লাসে চলে আসলাম। এসে প্রশ্নগুলো পড়তে লাগলাম। হঠাৎ কারো কথা কানে আসাতে ঘুরে দেখতেই আমি অবাক। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? দেখতে অনেক বাচ্চা বাচ্চা লাগছে, সাথে চোখে একটা চশমা। সবকিছু জাস্ট ওয়াও। মনে মনে রাফিকে হাজার হাজার বার ধন্যবাদ দিচ্ছি। এই যে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? হা করে কি দেখছেন? কিছু না, আপনি এই সিটে কি করেন? পরীক্ষা দেওয়ার জন্য বসে আছি। এখানে তো অন্য এক ছেলে পরীক্ষা দিচ্ছে, আপনি কেন? পরীক্ষা শেষ হওয়ার পরে বলি। না, আমার এখন বলুন। প্লিজ এখন বিরক্ত করো না। 100 বার করব। এই মেয়ে, বলছি না পরীক্ষার পরে বলবো, এখন চুপচাপ বসে থাকো। কাঁদো কাঁদো মুখ নিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। প্লিজ মন খারাপ করো না, আমি আসলে তোমাকে ধমক দিতে চাইনি। তোমার গণিত পরীক্ষার বিষয়ে সর্বোচ্চ পয়েন্ট কত? 85। আমি তোমাকে 95 পাইয়ে দিব যদি তুমি কাউকে কিছু না বলো। আমার কথা শুনে মেয়েটি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি সেদিকে খেয়াল না করে প্রশ্নগুলো পড়ে স্যারের টেবিলে বইটা জমা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর স্যার এসে খাতা দিতে লাগলো। আমার কাছে আসতেই, নিলয় তুই? ভাই প্লিজ এখন কিছু বলো না,
পরীক্ষা শেষ হলে সব বলবো। ঠিক আছে। খাতা নিয়ে লিখতে যাব তখনই দেখি আমার পাশে বসা মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো জানতে চাই কে আমি আর কেনই বা স্যারকে ভাই বললাম। কিছু বলবে? না। তাহলে লেখো, আর কিছু না পারলে আমার থেকে শুনে নিবা, ঠিক আছে? হ্যাঁ। পরীক্ষার প্রায় 2 ঘন্টা হয়ে এসেছে, কিন্তু এর মাঝে মেয়েটি একবারও কিছু জিজ্ঞাসা বা শুনে নেই। হয়তো ভালো ছাত্রী। রাফির কিছু বন্ধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তারা সবাই আমাকে চেনে। লাস্ট প্রশ্নটা লিখতে যাব, কিন্তু হঠাৎ করে মেয়েটির দিকে চোখ পড়ল। লেখা বাদ দিয়ে মন খারাপ করে বসে আছে। আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি, তাহলে পরীক্ষায় লেখা বাদ দিয়ে বসে থাকার কারণ কি? কিছু বলতে যাব, তার আগেই কলমের হেড কামড়াতে লাগলো। মেয়েটির এমন অবস্থা দেখে না হেসে পারলাম না। ইন্টার 2য় বর্ষের মেয়ে হয়েও বাচ্চাদের মতো করছে, এতটাই মায়াবী লাগছে, মন চাইছে পরীক্ষা রেখে দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকি। মেয়েটির মায়াবী রূপ দেখে যখন আমি ভাবনার জগতে চলে গেছি, ঠিক তখন মেয়েটির কথা শুনে ভাবনার জগৎ থেকে বের হলাম। হাসছেন কেন? তেমন কিছুই না, মন চাইলো তাই হাসলাম। কত মার্ক কমপ্লিট করছো? 65। তাহলে বসে আছো কেন? লেখো তাড়াতাড়ি। আর মনে পড়ছে না। আপনি যদি ধমক না দিতেন তাহলে আরো করতে পারতাম। আল্লাহ গো, এই মেয়ে কি বলে? আমার জন্য নাকি সে লিখতে পারছে না। তারপর হুট করে মনে পড়ে গেল মেয়েটিকে বলেছিলাম 95 মার্ক পাইয়ে দিব। এত কিছু না ভেবে মেয়েটির খাতা নিয়ে নিলাম। আরে আপনি আমার খাতা নিচ্ছেন কেন? লিখে দিব তাই। জীবনেও না। আমি আপনাকে আমার খাতা দিব না, দিচ্ছি না। কি হচ্ছে এসব? চুপ করো। সরি স্যার, তুই যদি এখন খাতায় লিখতে না দাও তাহলে আবার ধমক দিব। আমার কথা শুনে মেয়েটি চুপ হয়ে গেল। আমার আর 10 মার্ক আছে, এটা তুমি কমপ্লিট করে দাও। আমি তোমাকে সব বলে দিচ্ছি কেমনভাবে কি করতে হবে, ঠিক আছে? জি। আমি আর কথা না বাড়িয়ে লেখা শুরু করলাম। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। আর আপনারা ভাবছেন আমি এত লিখছি কিভাবে? সেটার কারণ হলো এর আগেও এই পরীক্ষা দিছি, সাথে আমি ইন্টার থেকে A+ পেয়েছি। যদিও আমি একটু ফাজিল, কিন্তু পড়াশোনা করি। পরীক্ষা প্রায় শেষ, ওয়ার্নিং বেলটাও পড়ে গেছে। হঠাৎ মেয়েটি আমাকে বলল, আর কত লিখবেন? সময় প্রায় শেষ আমার। খাতা আমাকে দিয়ে দিন। আমি আর কোনো কথা না বলে তাকে খাতা দিয়ে দিলাম, কারণ আমার 30 মার্ক করা শেষ। যেটা ওয়াদা দিছিলাম সেটা রেখেছি। হনুমান। কিছু বললে আমাকে? কই না তো। ও ঠিক আছে। পরীক্ষা শেষ, বাইরে এসে ইকবাল ভাইয়ের সাথে কথা বলছি, এমন সময় মেয়েটি আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল। আমি আর ইকবাল ভাইয়ের সাথে কথা না বলে মেয়েটির পিছু নিলাম। মেয়েটি যে একটু ডেকে কথা বলবো সেটাও হয়ে ওঠেনি, কারণ মেয়েটির নাম এখনও জানি না। এই মেয়ে দাঁড়াও। কাছে গিয়ে, এই যে মিস কানা, এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায় না? আমি আপনার কথা শুনবো কেন? আমি ডাকছি তাই। কে আপনি? তোমার হবু স্বামী। কি? আমার সাথে চলো। না, আপনার সাথে আমি কোথাও যাব না। বলছি না চলো। বললাম তো যাব না। আর একবার না বললে আবার দিব। থাপ্পড় খাওয়ার পরে মেয়েটি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে মেয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে, যেটা দেখে আমার খুব বিরক্তি লাগছিল। তাই সবাইকে উদ্দেশ্য করে বললাম, যদি কারো থাপ্পড় খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে সবাই এখান থেকে চলে যা, না হলে সবাইকে পিটাবো। আমার কথা শুনে সবাই চলে যেতে লাগলো। মেয়েটির দিকে তাকাতেই মনের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করলাম, কারণ মেয়েটি কান্না করছে। তার থেকেও বড় কথা, মেয়েটির গাল লাল হয়ে গেছে, যা দেখতে খুব খারাপ লাগছিল। মেয়েটি চশমাটা খুলে চোখের জল মুছে দিয়ে বললাম, আমি আসলে মারতে চাইনি। তুমি যদি আমার কথাটি শুনতে তাহলে মারতাম না। এখন চলো। তারপর মেয়েটিকে নিয়ে গাড়িতে উঠালাম। আচ্ছা, তোমার নাম কি? জান্নাতুল মাওয়া, ডাকনাম জান্নাত। বাহ, সুন্দর নাম। তোমার বাসা কোথায়? কলেজের উত্তর পাশে যে একটা ফ্ল্যাট আছে সেটা আমাদের। তোমরা একাই থাকো? না, নিচতলায় ভাড়াটে থাকে। তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ছোট বোন আর আমি। ওয়াও, আমার তাহলে একটা শালিকাও আছে, ভালোই হবে। রাগানোর জন্য বললাম। আমার দিকে একটু তাকিয়ে থেকে কিছু না বলেই মাথা নিচু করে নিল। তাই আমিও আর কিছু বললাম না, আবার যদি মন খারাপ করে সেই ভয়ে। নানু বাসায় আসার পরে, ম্যাডাম নামুন, এসে গেছি। জান্নাত কিছু না বলে নেমে গেল। হয়তো ভাবছে যদি কিছু জিজ্ঞাসা করে আবার যদি মারি, সেই ভয় পেয়ে। ওকে দেখতে কিছুটা ভীতু দেখাচ্ছে, কিন্তু ওর এই মায়াবী রূপ, সাথে মুখে ভয়ের ছায়া, যা আমাকে বারবার ওর মায়ায় জড়িয়ে যেতে সাহায্য করছে। জানি না ওর মধ্যে কি প্রভু কি এমন লুকিয়ে দিছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। জান্নাত আমার সামনে এসে দাঁড়াতেই বললাম, চলো আমার সাথে।
তারপর জান্নাতকে সাথে নিয়ে নানু বাড়ির ভিতরে ঢুকলাম। আমাকে দেখেই রোহান বলল, ভাইয়া এই আপুটাকে? তোর জানতে হবে না, চল আমার সাথে। কোথায় ভাইয়া? রাফির রুমে। ভাইয়াকে তো হাসপাতালে নেওয়া হয়েছে। কেন? আবার অসুস্থ হয়েছিল, তাই ডাক্তার আঙ্কেল হাসপাতালে নিয়ে যেতে বলেছিল, কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে আমি জানি না। ঠিক আছে তুই থাক, আমরা গেলাম বলে জান্নাতকে সাথে নিয়ে গাড়িতে উঠালাম। আম্মুকে ফোন দিয়ে কোনো হাসপাতালে নেওয়া হয়েছে সেটা জেনে আমি নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর হসপিটালে পৌঁছে গেলাম। দেখলাম আম্মু, আমি আর মামা বাইরে বসে আছে। আমি তাদের কাছে যেতেই আম্মু জান্নাতকে দেখে বলল, নিলয়, এই মেয়েটাকে? আম্মু ও জান্নাত রাফির সাথে পরীক্ষা দিচ্ছে, আর জান্নাত ইনি হলো আমার আম্মু, সাথে তোমার হবু শাশুড়ি মা। কথাটা শোনার পর জান্নাত অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। সেদিকে আমি না দেখে মামিকে বললাম, রাফির কি অবস্থা? এখন একটু ভালো। ঠিক আছে, তোমরা বাইরে থাকো, আমি আর জান্নাত ভেতর থেকে আসছি। জান্নাতকে সাথে নিয়ে রাফির বেডের কাছে গিয়ে বললাম, একে চেনো ডিয়ার হবু বউ? খবরদার আমাকে আর হবু বউ বলবেন না, বললে কিন্তু আমি আত্মহত্যা করব। মাথায় হাত দিয়ে, পাগলি নাকি তুমি? সেটা যাই বলেন। হয়েছে, এখন একে দেখো। রাফিকে দেখিয়ে, চিনি, ইনি রাফি যে আমার সাথে। এখন চলো, তোমার বাসা থেকে আবার চিন্তা করবে। জান্নাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আম্মু, মামি আর মামার সাথে কথা বলে জান্নাতকে নিয়ে গাড়িতে উঠলাম। কিন্তু জান্নাত কেমনভাবে যেন তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে। কিছু বলবে? যদি বকা আর না মারেন তাহলে বলতে পারি। ঠিক আছে বলো, কিছু বলবো না। ওনার কি হয়েছে? একটু মানসিকভাবে অসুস্থ, সেই জন্য ওর পরিবর্তে আমি পরীক্ষা দিচ্ছি, যেন রাফির একটা বছর নষ্ট না হয়। ও, জান্নাতের সাথে কথা বলতে বলতে জান্নাতের বাসার সামনে আসতেই আমাকে থামাতে বলল। আমি একপাশে থামাতেই জান্নাত নেমে বাসায় চলে যেতে লাগলো। কেউ কাউকে সাহায্য করলে ধন্যবাদ বলতে হয়, আমি বলি না। বলেই দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আমি ওর সেখানে না থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে মামাকে ফোন দিয়ে বললাম রাফির সবগুলো পরীক্ষাই আমি দিব। রাফির অবস্থার কথা চিন্তা করে মামাও আর না করলো না। পরীক্ষার রুমে ঢুকতেই দেখতে পেলাম জান্নাত সিটে বসে আছে আর কি যেন আনমনে ভেবে চলেছে। প্রতিটা মানুষের কিছু ভালো লাগার বিষয় থাকে, তার মধ্যে একটা হলো ভালোবাসার মানুষটার দুষ্টু মিষ্টি পাগলামি। এই জন্যই হয়তো রবি ঠাকুর ভেবে বলেছেন আমরা সেটাই মুগ্ধভাবে উপভোগ করি, যেটা আমাদের উপভোগ করার বিষয়। সে যাই হোক, আমি তো আর রবি ঠাকুর না যে তার কথার ব্যাখ্যা দিব। অনেকক্ষণ জান্নাতকে দেখার পরে সিটে গিয়ে বসলাম। আমার বসা দেখে প্রথমে কিছুটা ভয় পেয়েও তেমন কোনো রিয়াক্ট করলো না। কেমন আছো হবু বউ? জান্নাত কিছু না বলে অগ্নিময় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। ওর চোখের ভাষাটা কিছুটা হলেও আমি বুঝতে পারছিলাম। ওর চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে আমায় এখন চিবিয়ে খাবে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো শুনি। আর আমায় বউ ডাকার আপনি কে? আমাদের কি বিয়ে হয়েছে? কেন বউ, রাগ করছো কেন? এখন না হয় কিছুদিন করে ঠিকই বিয়ে হবে। অসম্ভব, আমার জান থাকতে আপনাকে আমি বিয়ে করব না। সেটা না হয় সময় বলে দিবে। জান্নাতের সাথে কথা বলতে বলতে স্যার এসে পরীক্ষার প্রশ্ন আর খাতা দিল। পরীক্ষা শেষ করে আমি জান্নাতের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে জান্নাত রুম থেকে বের হলো। জান্নাত, এদিকে চলো। না, যাব না। আর আজ মারলে আমি বাসায় গিয়ে আম্মুকে সব বলে দিব। জান্নাতের কথা শুনে আমি হাসবো নাকি কান্না করবো ভেবে পাচ্ছি না। এত বড় মেয়ে হয়েও 3-4 বছরের মেয়েদের মতো কথাবার্তা। প্লিজ, তোমার সাথে একটা জরুরি কথা আছে। না, আমি যাব না। আপনার জন্য কাল আমি আম্মুর থেকে বকা শুনছি। আশেপাশে তাকিয়ে দেখলাম ছাত্রছাত্রীর সংখ্যা তেমন কোনো নেই। এই সুযোগটাতে মায়াবতী গালে ছোট্ট একটা ভালোবাসার পরও শিখে দিলাম। চুমুটা দেওয়ার পরে জান্নাত আমার কলার ধরে কলেজের একপাশে নিয়ে গেল। তুই আমাকে চুমু দিলি কেন? ওরে মা, এই মেয়েগুলো কি বলে? যে মেয়েকে কেউ ধমক দিলে চুপ হয়ে যায় সেই কিনা রেগে কথা বলছে, সেটাও আবার তুই করে। অবশ্যই এরকমভাবে কথা বলাটাই স্বাভাবিক, কারণ অপরিচিত কেউ এভাবে চুমু দিলে রাগ করাটাই সাজে। কিন্তু হবু বউটাকে অনেক রূপবতী লাগছে। রাগ করলে জান্নাতকে রাগলে এতটা রূপবতী লাগে না। দেখলে হয়তো জীবনের অনেক বড় একটা জিনিসের অপূর্ণতা রয়ে যেত। জান্নাতকে দেখে মনটা চাইছে জড়িয়ে ধরে একটু আদর করি। কি হলো, হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? তাছাড়া কি করব? ওই হারামি বাদর, কালো বিড়াল, হনুমান, তুই আমাকে চুমু দিলি কেন সেটা বল। তুমি কি এগুলো আমাকে বলছো? তুই ছাড়া এখানে কেই বা আছে? ছি, এভাবে কি কেউ হবু বরকে বকা দেয়? কে হবু বর? কেন আমি? আর একবার যদি বাজে কথা বলিস তাহলে গলা চেপে ধরে তোকে মেরেই ফেলবো। তোমার লজ্জা করে না এভাবে কাউকে মারতে? শালা লুচু, তোর লজ্জা লাগে না আমাকে চুমু খাস? আমি তো আমার... তোর পায়ে পড়ি প্লিজ, আর বউ বলিস না।
ঠিক আছে, আজ আর বলবো না। তারপর আর কোনো কথা না বলে জান্নাত চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু বসে আছে। আমাকে দেখে, একটা সত্যি কথা বলবি? আমি কি মিথ্যা কথা বলছি কোনো? ডাহা মিথ্যা কথা, কারণ আমি সত্য বলা থেকে মিথ্যা কথা বেশি বলি। হ্যাঁ, আইছে আমার সত্যবাদী ছেলে। এখন তুই আমাকে সত্যি করে বল, ওই মেয়েটাকে কোন মেয়ে আম্মু? গতকাল যে হসপিটালে নিয়ে এসেছিলি। আসলে আম্মু আমি ওকে বল, তুই ওকে? ভালোবাসি আর বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, ছেলের আমার পছন্দ আছে। তা কিভাবে কি হলো আমাকে প্রথম থেকে বল। তারপর আম্মুকে প্রথম থেকে শুরু করে সব বললাম। আর আম্মুকে এটাও বললাম যে আমি জান্নাতকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। কিন্তু জান্নাত যেন এই বিষয়ে না জানতে পারে। পরের দিন পরীক্ষার হলে বসে আছি আর বোরিং হচ্ছি, কারণ জান্নাত এখনো আসেনি। তাই চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছি, কিন্তু হঠাৎ পাশে কাউকে অনুভব করলাম। তাকিয়ে দেখলাম জান্নাত বসে আছে। কিন্তু আজ একটু মন খারাপ লাগছে, যে কেউ আজ জান্নাতকে দেখে বলে দিবে আজ ওর মন খারাপ। জান্নাত, তোমার কি মন খারাপ? কি হলো বলো? আজ জেরি অ্যাক্সিডেন্ট করেছে। জেরিকে? আমাদের বাসার বিড়াল। হ্যাঁ, বিড়াল। কেউ বিড়ালের জন্য নাকি মন খারাপ করে, সেটাও আবার পরীক্ষার হলে। জান্নাত যেভাবে মন খারাপ করে আছে, ওকে দেখে মনে হবে ওর কোনো আত্মীয় ইন্তিকাল করেছে, কিন্তু পাগলিটা এমনভাবে কথা বলছে যেন ওর বেস্ট ফ্রেন্ড। কি হলো, হাসতেছেন কেন? না তেমন কিছু না, এমনি। ও জি। সেদিনের মতো পরীক্ষা শেষ করে বাইরে বের হলাম। কিছুক্ষণ পর জান্নাত বের হলো। ওকে ডাকাতেই মনমরা হয়ে কাছে আসলো। জান্নাত, একটা কথা বলি? বলেন। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে ভালোবাসি না, আর আপনাকে তো আমি জীবনেও বিয়ে করব না। ঢ্যাঙা সার কোথাকার। কি বলে তুমি? আবার বলো। গাধা হনুমান। বলেই হোসাইন বোল্টের মতো দৌড়ে চলে গেল। আমারও ভালো লাগে জান্নাতের এমন পাগলামি। এরই মাঝে 7টা পরীক্ষা শেষ, আর মাত্র 2টা আছে। না জানি পাগলিটা আমার ভালোবাসা বুঝবে কিনা। আর ইদানিং আমিও কেন জানি না জান্নাতের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। ওকে না দেখলে মনে হয় পৃথিবীটা ধমকে গেছে। মনে হয় বন্দুকের বুলেটগুলো আমার হৃৎপিণ্ডকে ছিন্ন ভিন্ন করে দিবে। রাতে খাবার টেবিলে বসে আছি, এমন সময় আব্বু বলল, নিলয়, তোমার আম্মু যা বলেছে সেগুলো কি সত্যি? কি বলছে আব্বু তোমাকে? তোমার বিয়ের কথা। জি আব্বু, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আছে, প্লিজ বলো, রাখবে? বলো। আমি যে জান্নাতকে বিয়ে করছি এটা ওকে বলবে না, সেটার জন্য তুমি যা ইচ্ছা করো। কিন্তু নিলয়। আব্বু, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আর আম্মু, তুমি তো কিছু বলো। ঠিক আছে, আমি আর তোর আব্বু মিলে জান্নাতের বাবা মায়ের সাথে কথা বলবো। এখন তুই জান্নাতের বাসার ঠিকানা বল। তারপর জান্নাতের বাসার ঠিকানা দিয়ে এসে পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন পরীক্ষার জন্য যেতে একটু দেরি হয়ে যায়। হলে গিয়ে দেখলাম জান্নাত সিটে বসে আছে। কি করো? আপনার চোখ নেই? আরে রাগ করছো কেন? জান্নাত, একটা কথা জিজ্ঞেস করি? কি? আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার কি কোনো কথা কানে যায় না? আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, আর আমার প্রাণ থাকতে আমি কোনোদিন আপনাকে বিয়ে করব না। কেন করবে না? তো সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার, ছোট লোক জানোয়ার? আমি বুঝতেই পারিনি জান্নাত এরকম কোনো কাজ করবে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফির কিছু বন্ধু যারা আমাকে চেনে, তারা আমার দিকে আসতে চাইলেও হাত দিয়ে বারণ করি যেন তারা না আসে। জান্নাতের চোখের দিকে তাকাতেই বুকের ভিতরে ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ডতে আঘাত করেছে, কারণ জান্নাতের চোখ থেকে যখন তখন বৃষ্টি নামতে পারে। জান্নাতের এমন অবস্থা দেখে ওকে রাগান্বিত করার জন্য প্রস্তুত হলাম। যদিও থাপ্পড়টার ব্যথা এখনো করছে, তারপরও ভালোবাসার মানুষকে খুশি করতে লাগলাম। আমি জানি তুমি এখন কান্না করবে, জানি তো তুমি ছিচকাদনে। কে বলেছে তোকে? তোমার চোখ। চোখ কি কথা বলতে পারে? মজা নিস আমার সাথে? আর একবার যদি আমায় রাগাতে আসিস তাহলে তোর খবর আছে। যেভাবে থাপ্পড় মারছো এরপরেও কিছু করবে? সরি। কেন গো বউ? তোকে আমি কিছু করার আগে স্যার এসে হাজির, যার জন্য বেঁচে গেলাম। না হলে হয়তো আবার একটা থাপ্পড় খেতে হতো। বউটাকে শান্তশিষ্ট লাগলেও ঠিক সেরকম না। যেভাবে থাপ্পড় দিচ্ছে আমার বাপের জন্ম মনে হয় এত জোরে থাপ্পড় খাইনি। সেদিনের মতো পরীক্ষা শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে আম্মাকে ডাকলাম। কি রে, মন খারাপ নাকি? না আম্মু। তাহলে কি কিছু বলবি? কিছু বলার ছিল। তাহলে বল। আম্মু, তুমি তো জানো আমি জান্নাতকে কতটুকু ভালোবাসি। হ্যাঁ জানি তো, আমার পাগল ছেলেটা আমার ছেলের বউকে অনেক অনেক ভালোবাসে। কিন্তু আম্মু, জান্নাত আমাকে বুঝতেই চায় না। কেন বুঝতে চায় না সেটার কারণ জিজ্ঞাসা করেছিস কখনো জান্নাতকে?
কি জিজ্ঞাসা করব, শুধু থাপ্পড় দেয়। আম্মু তুমি হাসছো কেন? তো নয়তো কি করব? তোর মতো ফাজিল ছেলেকে থাপ্পড় মারে কি কম কথা? আম্মু ঠিক আছে, এখন বল আমাকে কি করতে হবে। কিছু টিপস দাও। তারপর আম্মুর থেকে কিছু টিপস নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন অর্থাৎ শেষ পরীক্ষা দিতে কলেজে চলে আসলাম। পরীক্ষার হলে ঢুকতে দেখতে পেলাম জান্নাত আজ অনেক হাসি খুশি। মনে মনে সৃষ্টিকর্তাকে হাজারবার ধন্যবাদ দিলাম, কেননা আম্মুর থেকে কিছু টিপস কাজে লাগাতে হবে। জান্নাতের কাছে যেতেই আমাকে অবাক করে দিয়ে জান্নাত বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। না এখন না, পরীক্ষা শেষ হলে বলবো। জান্নাতকে এত হাসি খুশি দেখে আমারও কেন জানি না অনেক ভালো লাগছিল। তাই জান্নাতকে বললাম ঠিক আছে। পরীক্ষা শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় জান্নাত এসে আমার সামনে দাঁড়ালো। বলো কি বলবে? অনেকটা আগ্রহ প্রকাশ করে কথাটি জিজ্ঞেস করলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি তুমি আমাকে মিথ্যা বলছো তাই না? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? বরং আমার তো আরো ভালো লাগছে। আপনি আমার পিছু নেওয়া বাদ দিবেন, আমাকে আর জ্বালাতে পারবেন না, আমার সাথে আর কথা বলবেন না। এক কথায় আমি এখন অনেক খুশি। জান্নাতের কথাগুলো কেমন যেন বুকের বাঁ পাশে এসে খুব জোরে জোরে আঘাত করছিল। তাই ওকে কথা থামতে বলে আমি বাসায় চলে আসলাম। জান্নাতের কথা শুনে যতটা খারাপ লাগছিল তার থেকেও দ্বিগুণ রাগ হচ্ছিল আব্বু আম্মুর প্রতি। বাসায় এসে ইচ্ছে মতো সবকিছু ভাঙতে শুরু করে দিলাম। এটা অবশ্য নতুন না, এর আগেও অনেকবার ভেঙেছি। আজ একটু বেশি রাগ হচ্ছিল, কারণ তারা আমার সব কথা রাখে, কিন্তু আজ কেন তারা আমার একটা চাওয়া পূরণ করতে পারলো না। এসব ভাবতে ভাবতে যখনই দেয়ালে থাকা আমার একটা ছবিতে বাড়ি দিছি, অমনি ছবিতে থাকা কাচ এসে হাত কেটে দিল, যার জন্য আর কিছু ভাঙতে পারা বয়ে উঠলো না। নিজেকে অনেক দুর্বল লাগছিল। কাটা হাত নিয়ে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো দেখলাম আব্বু আম্মু আমার পাশে বসে আছে আর হাতে ব্যান্ডেজ করা। যখনই উঠতে যাব তখন আব্বু বলল, কি হয়েছে তোমার? এমন পাগলামো করছো কেন? কি হলো বল, কেন করছিস এমন? আব্বু আমি তোমাদের কাছে কি চেয়েছিলাম? কি চেয়েছো? আর তুমি চেয়েছো আমরা দেইনি, এমন কি জিনিস আছে? জান্নাত। জান্নাতের কি হয়েছে? জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে। কি? তার মানে তুই জান্নাতের বিয়ের কথা শুনে এসব ভাঙচুর শুরু করেছিস? হ্যাঁ, তাছাড়া কি করব? নীলয়ের মা, আমি শিওর তোমার ছেলে পাগল হয়ে গেছে। মানে কি বলতে চাইছো তুমি? ঠিকই তো বলছে, তুই একটা পাগল। আম্মু চুপ। তুই জানিস জান্নাতের কার সাথে বিয়ে ঠিক হয়েছে? না। আরে গাধা, তোর সাথেই জান্নাতের বিয়ে ঠিক হয়েছে, সেটাও সামনের মাসের 3 তারিখে। কিন্তু জান্নাত যে বলল। তুমি নিজেই তো বারণ করছিলা যেন আমরা কেউ জান্নাতকে না জানাই। আব্বু আম্মুর কথা শুনে মন চাইছে এখনই লুঙ্গি পরে ড্যান্স শুরু করি, কিন্তু আব্বু আম্মু পাশে থেকে কিছু করতে পারলাম না। আব্বু আম্মুকে জড়িয়ে ধরে হাজারবার চুমু খেলাম, সাথে কিছু পাম মারলাম। আম্মু আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। আমিও ভাবতে লাগলাম বিয়ের পর জান্নাতকে কিভাবে জ্বালাতন করা যায়। আমাকে কষ্ট দিয়া তুমি হাড়ে হাড়ে টের পাইবা শোনাবো। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনটাও কাছে চলে এলো। কাল আমাদের বিয়ে, সাথে জান্নাতকে জ্বালাতন করার প্রথম দিন শুরু হবে। আমাকে কি বলেছিলে আমাকে এই জীবনেও বিয়ে করবে না? এবার বুঝবা শোনা আমি কি করতে পারি। রুমের ভিতরে আনমনে এসব ভেবে চলেছি। পুরো বাসা হইচইতে মেতে আছে। রাফিও এখন অনেক সুস্থ, আর সবার আনন্দ করাটাও স্বাভাবিক। দেশের নামকরা বিজনেসম্যান, এয়ার কোম্পানির এমডি স্যারের ছেলের বিয়ে বলে কথা। রাফি এসে ডাকাতে ওর সাথে ছাদে গেলাম, দেখলাম সব হারামি বন্ধুরা বসে আছে। কিরে শালা, ভাবিকে তো পেয়েই গেলি। কেন, আমার কি পাওয়ার কথা ছিল না? তুই চাওয়ার পরও পাবি না এমন জিনিস আমার মনে হয় পৃথিবীতে তৈরি হয়নি। তারপর ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আরে নিলয় বাবু যে, কি খবর? আমার তো বিন্দাস, তোর কি খবর? এই তো চলছে। দেশে আসলি কবে? রাতের ফ্লাইটে। তা তোর বউয়ের নাম কি রে? জান্নাতুল মাওয়া। খুব সুন্দর নাম। নীলার সাথে কথা বলে রুমে চলে আসলাম। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি নীলাকে। নীলা হলো আমার আম্মুর বোনের বড় মেয়ে, মানে আমার খালাতো বোন। নীলা আর ওর পরিবার কানাডা থাকে। ওর ছোট বোনের নাম রোজি। থাক আর জানতে হবে না। গোসল করার পর সবাই মিলে আমাকে সাহায্য করছে, কোনটা পরবো কোনটা পরবো না। সবাই মিলে আমাকে রেডি করার পরে রোজি বলল, ভাইয়া তোমাকে কিন্তু হেব্বি লাগছে। তাই নাকি? তোর ভাবিকে আমাকে দেখে ক্রাশ খাইবো? কি বলিস? আমার এত সুন্দর হ্যান্ডসাম ভাইকে দেখে ক্রাশ খাবে না? সেটা কি হয়? থাক আর পাম দিতে হবে না। না সত্যি ভাইয়া, তোমাকে একদম নায়কের মতো লাগছে। মন চাইছে একটা সেলফি তুলি।
সব নিয়মকানুন মেনে কনের অর্থাৎ আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যথাসময় জান্নাতের বাসায় এসে পৌঁছালাম। আমাদের গাড়ি আসা দেখে বাচ্চা ছেলে মেয়েরা হইচই করতে লাগলো। তারপর কিছু মানুষ আমাদের গাড়ি থেকে নামিয়ে বাসার ভিতরে নিয়ে গেল। কেন জানি না আমার মনটা অনেক ক্লান্ত হয়ে গেল। সবাই হয়তো বিয়ের দিনে অনেক হ্যাপি থাকে, আমিও ছিলাম, কিন্তু কেন জানি এখন ভালো লাগছে না। জয় দোস্ত, আমার কেমন জানি লাগছে। মানে কেমন লাগছে? ভালো লাগছে না। শালা বুঝতে পারছি, এখন ভাবির সাথে কথা বলবি তাই তো? আরে তেমন কিছু না। থাক, আর বলা লাগবে না, আমি দেখছি কি করা যায়। তারপর জয় আর মেহেদি চলে গেল। 5 মিনিট পরে আমাকে ওরা দুজন মিলে একটা রুমের ভিতরে দিয়ে গেল আর বলল, আমরা বাইরে অপেক্ষা করছি, কথা বলে আয়। আমি আর কিছু না বলেই রুমের ভিতরে গেলাম। দেখলাম জান্নাত বসে আছে। এখন আর কেন জানি না খারাপ লাগছে না। হয়তো জান্নাতকে দেখার জন্য এই মনটা ব্যাকুল হয়েছিল। কত সুন্দর চুপচাপ বসে আছে, হয়তো আমাকে এখনো দেখেনি, দেখলে এতক্ষণ মনে হয় থাপ্পড় খেতে হতো। সো মিসেস নিলয় কেমন আছেন? কথাটি বলার সাথে সাথে জান্নাত আমার দিকে তাকালো। ওর তাকানোর মাঝে অনেকটা খুব বিদ্যমান ছিল। হয়তো ভাবছে আমি এখানে কেন। আপনি এখানে? তাহলে কে থাকবে? মানে তোমার আর আমার বিয়েই তো হচ্ছে। কি আজে বাজে কথা বলছেন? বেরিয়ে যান রুম থেকে। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে তুমি তোমার আম্মুকে এখন জিজ্ঞাসা করো। কিছুক্ষণ চুপ থাকার পর জান্নাত কান্না করতে লাগলো। এক পর্যায়ে রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু সেটাতে আর সফল হয়ে ওঠা হলো না। কোথায় যাচ্ছ? আমি এই বিয়ে করব না। তোর মতো চিটার লম্পটকে আমি জীবনেও বিয়ে করব না। তাহলে এখন কি করবে শুনি? আব্বুকে গিয়ে বলবো আমি এই বিয়ে করতে পারবো না। সব চাইলে কি হয়? তোমার আব্বুর সম্মানের কথা একবারও ভাববে না? আমি জানি তুমি এমনটাই করতে, তাই তো এরকম গেম খেলতে হলো। কারণ তোমার যে জেদ, যার কাছে সবাই কুপকাত। কিন্তু শোনাবো, এখন যে তোমার আর কোনো জেদকে সফল করতে পারবে না। নিজের মনে মনে কথাগুলো ভাবছি। এমন সময় জান্নাত আবার কান্নাকাটি শুরু করে দিল, যা আমার কাছে খুবই খারাপ লাগছিল। তাই বন্ধুদের সাথে করে সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর কিছু ছেলে ও মেয়েরা জান্নাতকে নিয়ে আসলো, কিন্তু এখন জান্নাতকে বাজে দেখাচ্ছে। চোখের কাজল লেপটে গেছে আর চোখ দুটো লালা হয়ে রয়েছে। মনে হচ্ছে আমাকে দেখার পর থেকে শুধু কান্নাই করেছে। কিন্তু পাগলিটাকে কি করে যে বোঝাবো খুব ভালোবাসি তোমাকে। জান্নাতকে এভাবে দেখে নিজের মধ্যে খারাপ লাগা বিরাজ করতে লাগলো। কোনো ভুল করছি না তো? নিজেকে প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। যথাসময়ে আমাদের বিয়েটা হয়ে গেল। শুনেছি বাসরাত সবার জন্য স্বপ্নের আর রোমান্টিক হয়, কিন্তু আমার জন্য মোটেও তা হচ্ছে না। প্রায় 30 মিনিট ধরে বাসর ঘরে দাঁড়িয়ে আছি, আর ওদিকে বউ আমার বিছানার উপরে বসে কান্না করছে। তো করছে, যা থামার নামগন্ধ কিচ্ছু নাই। কত শখ ছিল সিনেমার হিরোদের মতো করে বাসার ঘরে ঢুকবো, বউ আমাকে দেখে সালাম করবে, তারপর আমরা গল্প করব, কিন্তু তার হলো না। কেন যে কান্না করছে কিছু বুঝতেই পারছি না। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জান্নাতের কাছে গেলাম। কান্না করছো কেন? কি হলো বলো? খবরদার আমার পাশে বসবি না। অনেকটা ডাক দেখিয়ে কথাটি বলল। জান্নাতের এখন চেহারা দেখে ভয় পাবার মতো। জান্নাত আমার দিকে যেভাবে তাকিয়ে আছে তা দেখে আমার 1 নাম্বার পেয়ে যাওয়ার অবস্থা। তারপরে বললাম, তুমি এভাবে রাগ করছো কেন? তোকে কি বললাম? একটাও কথা বলবি না। আরে আমি কি করেছি বলবে তো? কি করেছিস মানে? তুই আমাকে জোর করে বিয়ে করলি কেন? জোর করেছি মানে? তুই যদি এইভাবে প্ল্যান না করে আমাকে বিয়ে করতি তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু তুই আমার সাথে গেম খেলে বিয়ে করেছিস। এটাকে আমি জোর বলবো না তো কি করব? একদমে কথাগুলো বলল। মেয়েটা কথা বলতে পারে। আমি যে এখন তার স্বামী সেটা হয়তো ও মনে করছে না। তুই তোকারি করে কথা বলছে। তুই জানো না স্বামীকে তুই করে কথা বলতে নাই, বললে স্বামীর অমঙ্গল হয়। কে স্বামী? কেন আমি? আমি তোকে স্বামী হিসেবে মানি না। কিন্তু আমাদের যে বিয়ে হলো সেটা? আমি বিয়েও মানি না। দরকার হলে আমি তোকে ডিভোর্স দিব, তবুও তোকে স্বামী মানা ইম্পসিবল। ঠিক আছে, তোমার আমাকে স্বামী মানতে হবে না। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তাহলে তুই বাসাতে কি করিস? জান্নাতের কথা শুনে আমি তো অবাক, কারণ আমি বিছানা ছাড়া কোথায় থাকবো। তারপরে জিজ্ঞাসা করলাম, কেন বিছানায় না থেকে কোথায় থাকবো? বিছানায় থাকবি মানে? তোর সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। এবার অনেকটা রাগ হয়ে গেল, কারণ আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। মনটা চাইছে ধরে ইচ্ছা মতো থাপড়ায়ে মুখের দাঁত ফেলে দেই, কিন্তু বউ বলে কিছু করতে পারলাম না। পরে যদি আবার কেউ জিজ্ঞাসা করে আমার বউয়ের এই অবস্থা কেমন করে হলো, তাহলে আমি নিজেই অপমানিত হতে হবে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে জান্নাতের মুখটা আমার দিকে ঘুরিয়ে বললাম, জান্নাত আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। জান্নাতের থেকে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। থাপ্পড় দেওয়ার পরে জান্নাত আবার বলতে শুরু করলো, বিয়ে হয়েছে বলে আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না, না হলে ভালো হবে না। জান্নাতকে আর কিছু বললাম না, কারণ মেয়েটা যে ধানি লঙ্কা, কিছু না বলে শুধু থাপ্পড় খেতে হয়। অধিকার খাটাতে গেলে না জানি আমাকে কি করবে, সৃষ্টিকর্তা ভালো জানেন। বন্ধুরা কত করে বলেছিল বিড়ালটা যেন সাবধানে মারি, এখন ওদের কেমন করে যে মুখ দেখাবো। আমায় ক্ষমা করে দিস রে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? সেটা তোমার ভাবতে হবে না। চুপচাপ সোফার উপর ঘুমা।
হনুমান, কালো বিড়াল, লুচু, সাদা বদমাস। আল্লাহ গো, আমার তুইলা লও। ওই চুপ, যা ঘুমা তাড়াতাড়ি। আর কিছু বললাম না, ইয়ে মানে বলার সাহস নাই। যদি আমার মতো নাদান পলের আবার মারে। আম্মা গো, আমি কাকে বিয়ে করলাম? কথায় কথায় শুধু মারে। এক বালতি দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে অবশ্য আমাকে কেউ ডাকে ঘুম থেকে উঠাতে লাগে না, আমি নিজে নিজে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত এখনো শুয়ে আছে, দেখতে একদম বাচ্চাদের মতো লাগবে। জান্নাতকে দেখে কেউ মনেই করবে না গত রাতে কি করতে পারে। ওকে এখন অনেক নিষ্পাপ লাগছিল। ঘুম থেকে ওঠার জন্য ডাক দিব ভাবছি, কিন্তু গত রাতে থাপ্পড় আর বকার জন্য ডাকার সাহসিকতা খুঁজে পাচ্ছি না। যদি আবার মারে, তার থেকে বরং এই নিষ্পাপ মুখখানা উপভোগ করি। জান্নাতকে দেখতে দেখতে খেয়ালই করিনি জান্নাত ঘুম থেকে উঠে পড়েছে। ওই হনুমান, কখন থেকে ডাকছি, কানে যায় না? হ্যাঁ, কিছু বললে? তুই আমার রুমে কি করিস? তোমার রুম মানে? কাল যে আমাদের বিয়ে হলে এত তাড়াতাড়ি ভুলে গেলে? জান্নাত আর কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমের ভিতরে এলো। নীল রঙের শাড়িতে জান্নাতকে অপরূপ লাগছিল, তার সাথে খোলা চুলগুলো এখনো ভেজাই রয়েছে, যা দেখতে জান্নাতকে নীল পরিদের মতো লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি আর চুল ঠিক করতে যখন জান্নাত ব্যস্ত, তখন আমার মনে অন্য চিন্তাভাবনা ঘুরপাক শুরু করে দিছে। মন চাইছে পেছন থেকে জড়িয়ে ধরি। যখনই জান্নাতের কাছে যাওয়ার জন্য পা বাড়ালাম, ঠিক তখনই গত রাতে থাপ্পড়ের কথা মনে পড়ে গালে হাত দিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই অবাক, কারণ বিছানার উপরে আমার ড্রেস রাখা হয়েছে, তার পাশে জান্নাত বসে আছে। মনে মনে ভাবছি হয়তো জান্নাত আমাকে ভালোবাসে, ড্রেসগুলো আলমারি থেকে বের করে রেখেছে যেন এগুলো আমি পরি। ধন্যবাদ সোনা বউ ড্রেসগুলো বের করে রাখার জন্য। বয়ে গেছে আপনার ড্রেস বের করা? তাহলে আপনার মা এসে আমাকে বললো এগুলো বিছানার উপর রেখে দিতে, তাই রাখছি। এখন চলুন, নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। জান্নাতের কথা শুনে এখন কেন জানি না অনেক খারাপ লাগে। কি করেছি আমি? শুধু ভালোই তো বেসেছি, আর সেই ভালোবাসাটা নিজে করে পাওয়ার জন্য এক ধরনের জোর করে বিয়ে করেছি। কিন্তু আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি, কেন বুঝতে চাই না। নিজের মনকে শান্ত করে উত্তর দিলাম, তুমি যাও, আমি আসছি। দুজনকে একসাথে যেতে বলেছে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর ড্রেসটা পরে নিচে চলে এলাম। সবার সাথে কিছুক্ষণ কথোপকথন করে নাস্তা করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পরে জান্নাত এসে বলল, বিকেলে আমাদের নিতে আসবে। তো আপনি কি যাবেন? হ্যাঁ যাব। হনুমান কোথাকার, কোনো কিছুতেই না বলে না। কি বললে? কিছু না। বউটাও হয়েছে, কখনো তুই আবার কখনো আপনি, না জানি মাথার কোন তার কাটা। শান্তশিষ্ট থাকা তো অনেক কিউট লাগলেও একদমই কিউট না, পেতনি একটা। সর্বদা শুধু বকার মার খেতে হয়। বিকেলে জান্নাতের বাসা থেকে কিছু মানুষ এসে আমাকে আর জান্নাতকে সাথে করে নিয়ে গেল। জান্নাতের বাসার সবাই মিশুক হলেও আমি তাদের মতো না, কেমন যেন সবার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে। এরই মাঝে জিতু, জান্নাতের ছোট বোন, বয়স আনুমানিক 7 বা 8 হবে, আমার কাছে এসে বলল, দুলাভাই, আপনার কি মন খারাপ? কই না তো। আপনি কারোর সাথে কথা বলছেন না, তাই জিজ্ঞাসা করলাম। না জিতু, আমি আসলে তোমাদের সবার মতো মিশুক না, তাই এখানে বসে আছি। ও, এখন চলেন, রাতের খাবার খাওয়ার জন্য আপনাকে ডাকছেন, সবাই অপেক্ষা করছে। ঠিক আছে চলো। তারপর জিতুর সাথে নিচে গিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। আর এখানে শুরু হলো আরেক সমস্যা, কারণ জান্নাতের রুমে কোনো সোফা নেই। কি আর করা, ফ্লোরে ঘুমাতে হবে, কারণ থাপ্পড় খাবার থেকে ফ্লোরে ঘুমানো শতগুণ ভালো। ফ্লোরে বিছানা পারছি, এমন সময় জান্নাত এলো। কি হলো, কি করছেন? বিছানা পারছি। কেন? ঘুমাবো তাই। তোমার রুমে তো আর সোফা নেই যে সোফাতে ঘুমাবো, আর থাপ্পড় খাওয়ার ইচ্ছা নেই, তাই এখানে বিছানা করছি। গুড বয়। তারপর আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতেই কণ্ঠটা কেমন যেন গম্ভীর লাগছে, মনটা খারাপ করে বসে আছি। এমন সময় জান্নাত রুমে এলো। কি হলো, বসে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে নিচে আসুন, সবাই অপেক্ষা করছে। জান্নাতকে কোনো কথা না বলে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। অন্যদিকে জান্নাতের কথা, কি ব্যাপার, নিলয় আমাকে কিছু বললো না কেন? আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করছি? কিন্তু এখন তো কিছুই করিনি, তাহলে কিছু বললো না কেন? পরক্ষণে জান্নাতের মনে পড়ল গত 2 দিন যাবৎ আমার সাথে কেমন ব্যবহার করছে। কিন্তু নিলয় তো আমাকে কিছুই বলে না, বরং সে নিজেই আমাকে রাগানোর জন্য কথা বলে, যেন আমি খুশি হয়ে থাকি। কিন্তু আমি ওর সাথে যা করছি সেটা কি ঠিক করছি? না না, এটা কখনো ঠিক হতে পারে না। আমি কিছুদিন পরেই নিলয়ের থেকে মাফ চেয়ে কাছে টেনে নেব, কিন্তু এত সহজে আমাকে হার মানা চলবে না। রুমের মধ্যে জান্নাত আনমনে একা একা কথা বলছে। জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? আপনার কণ্ঠটা এমন লাগছে কেন? না তেমন কিছু না। আপনি বলবেন না নাকি থাপ্পড় দিব? এত মারতে চাও কেন? শুধু শুধু মারে, এবার মারলে আমি কিন্তু কান্না করব। যেটা বলছি সেটা বলেন, এত কথা বলেন কেন? কিছুক্ষণ চুপ থাকার পরে বললাম, আসলে গত রাতে ফ্লোরে ঘুমানোর জন্য মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে, তবে সেরে যাবে। সেরে যাবে মানে? আর আমাকে বলতে পারেননি ফ্লোরে ঘুমালে আপনার সমস্যা হবে? বাসর ঘরেই বলেছিলাম, হয়তো শোনোনি। ঠিক আছে, আপনি বসে থাকেন, আমি খাবার নিয়ে আসছি।
বাপ্পা, এত কেয়ার স্বামী হিসেবে মেনে নিলে নাকি এখনই? জি না, আপনি এখন আমাদের বাসায়, তাই আপনার কিছু হলে আপনার আব্বু আম্মু আমাকে ছেড়ে কথা বলবে না, তাই কথাটা বললাম। জান্নাত আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আমি ড্রেস পরে বিছানায় বসে আছি, তখন আম্মু কল করলো। হ্যাঁ আম্মু, বলো, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোর গলা কেমন যেন শোনাচ্ছে। এই হলো মা জাতি, ছেলের কিছু হলেই জেনে যাবে। সৃষ্টিকর্তা মনে হয় সকল মাকে সন্তানদের মনের কথা আর অবস্থা বোঝবার ক্ষমতা দিয়ে দিয়েছেন। এমন মা জাতিকে জানাই হাজার হাজার সালাম। কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ আম্মু, বলো। তোর কোনটা এমন শোনাচ্ছে কেন? আসলে আম্মু নতুন বাসা তো, তাই হয়তো ঠান্ডা লাগছে। তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওষুধ খেয়ে নিস। আম্মু। এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে আম্মু। আম্মুর সাথে কথা বলে ফোনটা বিছানাতে রাখতে না রাখতেই জান্নাত প্রশ্ন করলো, কে ফোন করেছিল? আরে তুমি কখন এলে? আমি যেটা প্রশ্ন করেছি সেটা আগে বলেন। গার্লফ্রেন্ড ফোন করেছিল। আম্মু বলছিলেন কাকে? হনুমান? জানার পরেও জিজ্ঞেস করো কেন? হয়েছে, আর বলতে হবে না। এখন খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিন। আর হ্যাঁ, বিকেলে আমরা ঘুরতে বেরোবো। ঠিক আছে। তারপর খাবার খাওয়ার পরে ওষুধটা খেয়ে নিলাম। ভালো না লাগার জন্য আবার ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘুরতে বের হলাম। আমি, জান্নাত আর আমার একমাত্র শালিকা জিতু। জান্নাতের থেকে জিতু হাজার গুণে ভালো। শালার বউটা কথায় কথায় ঝাড়ি আর বকা দেয়, আর শালিকা কত সুন্দর করে কথা বলে। যদি জান্নাতের জায়গায় জিতু থাকতো কত ভালোই না লাগতো। মনে মনে বকা দিচ্ছেন? মানে কাকে বকা দিব? তাহলে চুপচাপ আছেন কেন? কোথায় চুপচাপ আছে? দুলাভাই তো আমার সাথে কথা বলছে, বরং তুমি নিজেই তো আমাদের সাথে কথা বলছো না। জিতু, তুই থাপ্পড় চিনস? জিতু তো ঠিকই বলছে, আর এসব বাদ দাও। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পরে বাসায়, মানে শ্বশুর বাসায় চলে এলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য ফ্লোরে বিছানায় পারছি। এমন সময় জান্নাত রুমে এলো। কি করছেন? এই তো বিছানা পারছি। আমার তো বিছানায় ঘুমানোর কপাল নেই। ঢং দেখলে আর বাঁচি না। বিছানা পারতে হবে না, আপনি এখন থেকে বিছানাতেই ঘুমাবেন। আর তুমি কোথায় ঘুমাবে? আপনার সাথেই। জান্নাতের কথা শুনে মনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য মঙ্গল গ্রহে চলে এসেছি। মনটা চাইতেছে এমনি লুঙ্গি ড্যান্স দেই। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, মাঝখানে কোলবালিশ থাকবে। আর ভুলেও যদি আমার কাছে আসেন তাহলে আপনার খবর আছে, মনে থাকে যেন। আরে কি যে বলো, আমি কি তোমাকে বিরক্তি করতে পারি? দেখো তুমি নিজেই আমাকে ডিস্টার্ব করবে। হয়েছে, আর কথা না বলে ঘুমান। জান্নাতের সাথে আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো অনুভব করলাম আমার বুকের উপর কিছু একটা আছে। চোখ খুলতেই আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। জান্নাতের মাথা, সেটাও আবার আমার বুকের উপর। এ যেন রবার্ট ব্রুসের মতো। আনন্দ লাগছে, মনে হচ্ছে আমি অনেক বড় কিছু জয় করে নিয়েছি। যখন আমি জান্নাতকে দেখতে ব্যস্ত, ঠিক তখনই বারবার জান্নাতের কিছু চুল এসে তার মুখে আশ্রে পড়ছে, যা আমার কাছে অনেক বিরক্তিকর লাগছিল। তাই চুলগুলো সরিয়ে জান্নাতকে দেখতে লাগলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর জান্নাতের ঘুম ভেঙে যায়। বিষয়টা লক্ষ্য করে বললাম, গুড মর্নিং সোনা বউ। গুড মর্নিং। জান্নাতের এখনো হয়তো পুরোপুরি ঘুম ভাঙেনি। ঘুম ভাঙলে হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো। কথাগুলো মনে মনে ভাবছি, অমনি শুরু হলো, আপনার বুকের উপর আমার মাথা কেন? সেটা তো তুমি ভালো জানো। আমি তো আমার লিমিটের মধ্যেই আছি। বুঝতে পারছি, আপনি ইচ্ছা করেই আমার মাথাকে আপনার বুকের উপরে রেখেছেন। দেখো জান্নাত, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। কি ভাবছি আমি? হ্যাঁ, যা বোঝার তা আমি বুঝে গেছি। চুপ, একদম চুপ। অনেক হয়েছে আর না। কি ভাবো নিজেকে? তোমাকে আমি ভালোবাসি, সেটা আর কিভাবে বোঝাবো? হ্যাঁ মানছি আমি তোমাকে বাধ্য করছি আমাকে বিয়ে করতে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আর কোনো প্রকার ডিস্টার্ব করব না, তোমাকে কিছু জিজ্ঞাসা করব না। হ্যাপি? কথাগুলো অনেক কষ্ট করে বললাম, কিন্তু আমারই বা কী বা করার আছে? কিছু না জেনে খারাপ বলার কোনো মানে আছে? জান্নাতের দিকে লক্ষ্য করলাম, দেখলাম মেয়েটা কান্না করছে। ওর চোখের জল কেন জানি না আমার খারাপ লাগার মধ্যে একটা। আর কিছু না বলে বিছানা থেকে উঠতে যাব, তখন আমি আসলে অমনভাবে কিছু বলতে চাইনি। কান্না করতে করতে কথাটি বলল। আমি আর কোনো উত্তর না দিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত এখনও কান্না করছে। ফ্রেশ হয়ে নাও। আমার কথাটা শুনে কান্না থামিয়ে বাথরুমে চলে গেল। আজ সারাদিন জান্নাতের সাথে একবারও কথা হয়নি।
বলতে গেলে আমি ইচ্ছে করে কথা বলিনি, আর কী বা কথা বলবো। প্রতিটা কথাতেই অপমান ছাড়া আর কী বা পাই। জান্নাত কেন যে বুঝতে চায় না আমি ওকে কতটুকু ভালোবাসি। মন খারাপ, তাই জয়কে ফোন দিয়ে বললাম, দোস্ত মন খারাপ, কিন্তু কপাল খারাপ হলে আর যা হয়, যা জীবনে খাইনি সেটা খাইতে বলে, মানে সিগারেট, মদ, নেশা জাতীয় কুখাদ্য। রাতে খাবার টেবিলে বসে আছি, এমন সময় শ্বশুর আব্বা বলল, তা বাবা নিলয়, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে। কথাটা শুনে হতভম্ব হয়ে গেলাম, কারণ সকাল থেকেই মনটা খারাপ। জান্নাতের দিকে তাকিয়েও কিছুটা অবাক হলাম। আমাকে যে এ ধরনের প্রশ্ন করা হয়েছে, আর অন্যদিকে সে কিছু বলা রেখে খেয়ে যাচ্ছে। মন চাইছে না খাইয়ে মেরে ফেলি। নিলয়, কিছু হলে আমাদের বলতে পারো। জি মানে? আব্বু, ওনার আজ পেট খারাপ, তাই খেতে পারবে না, তাই হয়তো এরকম করছে। আল্লাহ গো, এই মেয়ে কি বলে এসব? এখন মনে হচ্ছে খাওয়াটাও হবে না। তুই আগে বাসায় চল, তারপরে তোকে দেখাচ্ছি। আরে তাই বললে হয় নাকি, কিছু তো একটা খাও। জি আমি খাচ্ছি, প্রচুর ক্ষুধা লাগছে। দুপুরেও সেরকম কিছু খাইনি, তাই কিছু বলার আগে খেয়ে নেয়াই ভালো, অন্তত পক্ষে ক্ষুধা তো কমবে। না থাক, আপনার খেতে হবে না, পরে আবার যদি পেট খারাপ হয়। ঠিক আছে। কিছু না বলে রুমে চলে আসলাম। যদি আবার অপমান করে, আর আজকে রাতটা পার করতে পারলে হয়। এই বাসায় আর থাকবো না। কেন যে আসতে চেয়েছিলাম। সব কয়েকটা মাথা মোটার দল নতুন জামাইকে না খাইয়ে রাখে। রুমের ভিতরে জান্নাত আর ওর পরিবারকে একা একা বকা দিতে লাগলাম। খবরদার, আমার পরিবারকে আর একটাও বাজে কথা বলতে পারবেন না। বললে কি করবে শুনি? অনেক কিছু করব। জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি, আর জান্নাত আস্তে আস্তে পিছু হাঁটছে। একসময় জান্নাত দেয়ালের সাথে আটকা পড়ে যায়। তখন জান্নাতের দুহাত দেয়ালের সাথে লাগিয়ে বললাম, বলো কি করবে? প্লিজ হাত ছাড়ুন, ব্যথা লাগছে। যদি না ছাড়ি? আমারই ভুল হয়েছে। কি ভুল হয়েছে? স্বামীর অধিকার না কাটিয়ে। তবে এখন আমি আমার ন্যায্য পাওনা বুঝে নিতে চাই। আপনার পায়ে ধরি, প্লিজ আমাকে ছেড়ে দিন, হাতে ব্যথা পাচ্ছি। জান্নাতের চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে বৃষ্টি জমে আছে, যা যখন তখন নামতে পারে। আর জান্নাতের অমন চেহারা আমার দেখতে ভালো লাগে না, তাই ছেড়ে দিলাম। জান্নাত আমাকে কোনো কিছু না বলেই বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রুমে আসলো। তবে এবার জান্নাতের ব্যবহার দেখে অনেক বেশি মুগ্ধ হলাম। কারণটা হলো আমার জন্য খাবার নিয়ে এসেছে। খাবারটা খেয়ে নিন। জি না। কেন, আবার কি হলো? দেখুন, আমি কিন্তু এবার কিছু বলিনি যে সকালের মতো বকা দিবেন। তারপরেও আমি খাবো না। তবে তবে কি? তুমি নিজের হাতে খাইয়ে দিলে খাইতে পারি। ঢং দেখলে বাঁচি না। আপনি কি বাচ্চা যে খাইয়ে দিতে হবে? ঠিক আছে, আমি তাহলে খাবোই না। আরে খাইয়ে দিচ্ছি তো। তাহলে বসে আছো কেন? তারপর জান্নাত আমাকে খাইয়ে দিতে লাগলো। জীবনের আরেকটা চমৎকার জিনিস উপভোগ করলাম। সেটা হলো বউয়ের হাতে খাবার খাওয়া। স্ত্রীর হাতে খাবার খেতে মজাই অন্যরকম। এ যেন আলাদা এক সুখ। এই নিয়ে আর কিছু বলতে পারবো না। যদি একান্ত জানার ইচ্ছা থাকে তাহলে বিয়ে নেন। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলে আমাকে আর জান্নাতকে বাসায় নিয়ে গেল। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। না জানি আবার কি বলে সবার সামনে অপমান করত। বাসায় এসে জান্নাত আব্বু আম্মুকে সালাম করলো। আম্মু আব্বু, আপনাদের কিছু বলার ছিল। হ্যাঁ মা, বলো। আসলে আম্মু, নিলয় মানে আপনাদের ছেলে আমাকে ভালোই বাসে না। ওই কি বলে এগুলো? তুমি চুপ করো। বোমা, তুমি বলো। গত 2 দিন ইনি আমাকে একবারও নিজের ইচ্ছায় কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায়নি। ঠিক আছে মা, এখন আমি ওকে বলে দিব যেন তোমাকে নিয়ে ঘুরতে যায়। আরও কিছু কথা বলে রুমে চলে এলাম। এভাবে দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। কিন্তু এর মাঝে আমার আর জান্নাতের মাঝে কোনো কিছুই হয়ে ওঠেনি। সব কিছুতেই শুধু ঝগড়া আর বকা। আজ জান্নাতের রেজাল্ট দিবে। মনে মনে দোয়া করছি যেন জান্নাত ফেল করে। আপনাকে আম্মু ডাকতেছে। ঠিক আছে চলো। তারপর আমি আর জান্নাত আম্মুর কাছে গেলাম। আম্মু, আব্বু কোথায়? তুই জানিস না তোর আব্বু এই সময় কোথায় থাকে? ও আব্বু তো এই সময় অফিসে থাকেন, কিন্তু তোমাকে দেখে কিছুটা বিচলিত লাগছে। জান্নাতের রেজাল্ট দিচ্ছে। ও এই ব্যাপার, নিশ্চয়ই ফেল করছে। তুমি চিন্তা করো না আম্মু, ওকে দিয়ে কোনো কিছু হবে না। গাধা, জান্নাত 4.95 পেয়েছে। আল্লাহ, আমি এসব কি শুনতেছি? আম্মু গো, তুমি আমারে কি বললা? এই মেয়ে তো এখন আমারে পাগল করে ফেলবে। এমনিতেই মাথার 2 তার কাটা, এখন না জানি আমার কি খাবে। আল্লাহ আমাকে বাঁচাও। কি হলো, কথা বলতেছেন না কেন? আমি রুমে যাব। তুই অপেক্ষা কর, তোর জন্য পুরস্কার আছে। কি পুরস্কার আম্মু? ওই আগের মতো 10 বার। না আম্মু, এটা হয় না, প্লিজ আমাকে মাফ করে দাও। প্রমিস আর কখনো এমন দোয়া বা কথা বলবো না। যেটা করতে বলছিস সেটা কর। কিন্তু? কোনো কিন্তু না, তাড়াতাড়ি। কি আর করা, বউয়ের সামনে আমার ইজ্জত খেয়ে দিচ্ছে।
আর 10 বার মানে হলো কান ধরে 10 বার উঠবস করা। এটা আসলে ছোটবেলার থেকে শাস্তি পেয়ে আসছি, কিন্তু আজ বউয়ের সামনে আল্লাহ এই দুজনের বিচার করো। তোমার নাদান বান্দাটারে একা পেয়ে অত্যাচার করছে। শাস্তি শেষ হওয়ার পরে দেখলাম জান্নাত আর আম্মু হাসাহাসি করছে। তাই জান্নাতকে উদ্দেশ্য করে বললাম, তুমি আগে রুমে আসো, তারপর তোমার হাসি বের করছি। বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো, তবে অনেক খুশি হয়ে। জান্নাতকে এমন হাসি খুশি দেখে মন চাইছে ওর নাক ফাটিয়ে দেই। বিছানায় বসে থাকা অবস্থায় জান্নাতকে বললাম, জান্নাত এদিকে আসো। জান্নাত কোনো কিছু না বলে আবার আমার সামনে আসলো। এবার কান ধরো। কি? কি নয় জি। আমি কান ধরতে পারবো না। কি বললে? আমি কান ধরতে পারবো না। এবার ইচ্ছা করে জান্নাতের গলা টিপে ধরলাম। দেখলাম জান্নাত কান্না করছে। পরক্ষণে জান্নাতের গলার দিকে তাকিয়ে দেখলাম কিছুটা লাল হয়ে গেছে। কিন্তু আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমি তো ওর সাথে শুধু মজা করছিলাম। জান্নাত সোফার উপরে বসে কান্না করছে। এবার নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছা করছে, কি করছি আমি? মজা করতে গিয়েও মেয়েটাকে কষ্ট দিলাম। জান্নাত, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু মজা করতে চাইছিলাম। জান্নাতের সামনে বসে বললাম, জান্নাত প্লিজ কান্না করো না। কি চান আপনি? জান্নাত, তুমি এভাবে কথা বলছো কেন? জান্নাত, আমি আর আপনার সাথে থাকতে পারবো না। থাকতে পারবে না মানে? আপনি আমাকে ডিভোর্স দিবেন। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। বলে চোখ মুছতে মুছতে রুমের বাইরে চলে গেল। কি হচ্ছে এসব আমার সাথে? এইটুকুতেই জান্নাত রেগে গেল, কিন্তু আমি তো শুধুই মজা করতে চাইছিলাম। না, মাথা কাজ করছে না। বাজারে চলে আসলাম ঘোরাঘুরি করে। রাত 12টার সময় বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল, সাথে শুরু করে দিল, এত রাত অব্দি কোথায় ছিলি? আর তোর ফোন বন্ধ কেন? কি হয়েছে? না কিছু না। কি হয়েছে নিলয়, বল আমাকে। আম্মু কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি। কেমন যেন মাথাটা ধরে আসছে, মনের ভিতরে বিষণ্ণতা ভরপুর করছে। সোফার উপরে বসে পড়লাম। জান্নাতের কথাগুলো এখনো কানে শুনতে পারছিলাম। ডিভোর্স। জান্নাত আমাকে এতটাই ঘৃণা করে যার কারণে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। হয়তো আমি ওর জন্য নয়, আমি ওর যোগ্যই না, ঠিকই তো। আমি তোকে বাধ্য করেছি আমাকে বিয়ে করতে। এটা তো জোর করে বিয়ে করা বোঝায়। ঠিক আছে, আমি তোমার জীবন থেকে চলে যাব। শুধু তোমার একার জীবন থেকে নয়, সবাইকে ছেড়ে চলে যাব অচিন দেশে, যেখান থেকে চাইলেও কেউ ফিরে আসতে পারবে না। আজকে চোখটাও বাদ মানছে না, সেই কখন থেকে জল পড়েই চলেছে। উঠে দাঁড়িয়ে জান্নাতের মাথার কাছে বসলাম। কেমন নিষ্পাপ চেহারাটা, আর তাকে কিনা আমি কষ্ট দেই। জান্নাতের মাথায় হাত দিয়ে বললাম, জানো জান্নাত, আমি অনেক খারাপ, অনেক পচা। শুধু শুধু তোমাকে কষ্ট দেই। তোমাকে কত কিছু বলতাম, তোমার মাথার তার নাকি কাটা। কথাটা বলেই হেসে দিলাম। আবার বলতে শুরু করলাম, জানো জান্নাত, আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না, আর তোমার কথাও ফেলতে পারবো না। জানো, তুমি যখন আমাকে অপমান করতে খুব খারাপ লাগতো, কিন্তু পরক্ষণে যখন মজা করতে তখন সব খারাপ লাগা হারিয়ে গিয়ে ভালোবাসা খুঁজে পেতাম। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি হয়তো তোমার যোগ্য ছিলাম না, হয়তো এখনো না, আর আমার মনে হয় পরবর্তীতেও আমি তোমার যোগ্য হতে পারবো না। এইটুকু বলেই থেমে গেলাম। ভিতরে থেমে কথা বের হচ্ছে না। অনেক কষ্ট লাগছে কথা বলতে, আর পারছি না। জান্নাতের কপালে একটা চুমুকে পাশের রুমে চলে আসলাম, কারণ আমি জানি জান্নাতকে আমি যত দেখব ততই আমি দুর্বল হয়ে পড়ব। মনে মনে ঠিক করলাম 6 মাস পরে আমি জান্নাতকে ডিভোর্স দিয়ে দিব। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই গেল, চোখ খুলে দেখলাম আম্মু আব্বু আর জান্নাত পাশে দাঁড়িয়ে আছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখতে পেলাম জান্নাত কান্না করছে। হয়তো গতকালের ঘটনাটা এখনো মনে করে কান্না করছে। আমি কিছু বলতে যাব তার আগে আব্বু বলল, নিলয়, তোমার এমন অবস্থা কি করে হলো? মানে কি হয়েছে আমার? কি হয়েছে মানে? তোর হাতে যে স্যালাইনের সুচ লাগানো, সেটার প্রতি খেয়াল আছে? কি হয়েছে বাবা তোর? প্লিজ আমাদের বল। এতক্ষণ খেয়ালই করিনি আমার হাতে সুচ লাগানো, কিন্তু আমার হঠাৎ এই অবস্থায় আমি নিজে অবাক হচ্ছি। কি হয়েছে আমার? আম্মু, আমার কি হয়েছে? সেটা তো আমরা তোর থেকেই শুনতে চাইছি। মানে কি বলতে চাইছো তুমি? তোর কিসের এত চিন্তা, যার জন্য তোর এই অবস্থা? মানে আজ সকালে যখন জান্নাত আমাদের ডেকে এই রুমে নিয়ে আসলো, তখন তোকে ডাকার পরেও তুই কোনো রেসপন্স দিচ্ছিলি না। তাই ডক্টরকে ফোন দিয়ে আসতে বলে তোর বাবা। ডক্টর এসে বলল তুই নাকি অতিরিক্ত চিন্তা করছিস, তাই তুই নাকি মানসিকভাবে অসুস্থ। এখন বল তোর কি হয়েছে? আম্মু, আমার কিছু হয়নি, তুমি একদম চিন্তা করো না। আর এখন তোমরা যাও, আমি একটু বিশ্রাম করব। আমার কথা শুনে আব্বু আম্মু চলে গেলেও জান্নাত আমার দিকে করুণ আর্তনাদে তাকিয়ে আছে। জান্নাত, আমি আসলে সরি,
তোমার সাথে জোর করে বিয়ে করার জন্য, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। জান্নাত কিছু না বলেই দৌড়ে রুম ত্যাগ করলো। 2 দিন বাসায় থেকে রেস্ট নিলাম, এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে। নিচে এসে দেখি আব্বু আর জান্নাত বসে আছে। আমাকে দেখে আব্বু বলল, নিলয়, আমি চাই এখন থেকে তুমি আর জান্নাত একই সাথে ভার্সিটি যাবে। মানে আব্বু? মানে জান্নাতকেও তোমার ভার্সিটিতেই ভর্তি করানো হয়েছে। কিন্তু আব্বু, বিয়ের পরেও? বিয়ে হয়েছে তো কি, তোকে যেটা বলা হয়েছে সেটা করবি, ব্যাস। আমি আর কিছু বললাম না। জান্নাত হয়তো নিজেই পড়াশোনা করতে চায়, যেখানে জান্নাতের পুরো ভবিষ্যৎ পড়ে আছে। মনে বলার সাহস পেলেও মুখে বলার সাহস নেই। কেন বলবো আমি? জান্নাত তো আমাকে সহ্যই করতে পারে না, আর সেখানে আমার কিনা কথা তার ভালো লাগবে বলে মনে হয় না। আব্বু আমার সাথে কথা বলে রুমে চলে আসলাম। পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় জান্নাত হাতে একটা চিরকুট নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে? জান্নাত কিছু না বলে হাতে থাকা চিরকুটটা দিয়ে বাথরুমে চলে গেল। জান্নাতের ব্যবহার দেখে অনেক অবাক হলাম। কিছু না ভেবে চিরকুটটি পড়ার জন্য খুলে ফেললাম। লেখা ছিল, একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে নিচ্ছি, তারপর একসাথে যাব। কথাগুলো পড়ে হতাশ হয়ে পড়লাম। আমাকে তুমি এতটাই ঘৃণা করো যার জন্য সামান্য কথাটা অবধি বলতে পারলে না? চিরকুটটা হাতে নিয়ে এসব ভাবছি, এমন সময় জান্নাত এলো। ওকে সাথে করে নিচে গেলাম। আব্বু আম্মুর সাথে কথা বলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। বাসা থেকে ভার্সিটির দূরত্ব কম হওয়ায় তাড়াতাড়ি চলে এলাম। তারপর জান্নাতকে তার রুমটা দেখিয়ে বন্ধুদের কাছে এলাম। সবাই মিলে আড্ডা দিচ্ছি, এমন সময় দেখলাম জান্নাত আমাদের দিকে আসছে। একটু শুনবেন? হ্যাঁ বলো। ওই যে দেখছেন কিছু ছেলে দাঁড়িয়ে আছে, কেন, কি হয়েছে? আমাকে দেখে অনেক বাজে বাজে মন্তব্য করছে। জান্নাতের কথা শুনে মাথায় আগুন জ্বলে গেল। সাকিবের হাতে থাকা স্ট্যাম্প নিয়ে দৌড়ে ছেলেগুলোর কাছে এলাম। ওদের সবাইকে উদ্দেশ্য করে বললাম, ওই মেয়েটাকে কে কি বলেছে? সব ছেলে চুপ হয়ে গেল, কারণ তারা সবাই আমাকে চেনে। আমাকে বললে ভুল হবে, আমার রাগকে চেনে। কিন্তু পাশে থাকা একটা ছেলে বলল, আমি বলেছি, আর মেয়েটা যে হট দেখতে। আর কিছু বলার আগে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি মার শুরু করলাম। মারতে মারতে কখন মাথা ফেটে গেছে বুঝতেই পারিনি। জয়, সাকিব সহ আমাকে থামাতে পারছে না। আমার উদ্দেশ্য একটাই, একেবারে মেরে ফেলবো। এমন সময় কে যেন আমার হাতের স্ট্যাম্প ধরে ফেললো। চেহারা না দেখে দিলাম একটা কষে থাপ্পড়। থাপ্পড়টা দেওয়ার পরে যেন আমার শরীর থেকে জান বের হয়ে যাওয়ার অবস্থা, কারণ সেখানে আর কেউ না, জান্নাত ছিল। থাপ্পড় এতটাই জোরে দিছি যার জন্য জান্নাত সেন্সলেস হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম ভিড় জমে গেছে। জয়, সাকিব, রাহুলকে বললাম, তোরা এই জানোয়ারটাকে দেখ, আমি জান্নাতকে নিয়ে হসপিটালে যাচ্ছি। জান্নাতকে জরুরি বিভাগ থেকে ট্রিটমেন্ট করে নিয়ে বাসায় এলাম। এরই মাঝে 2 দিন আর স্কুলে যাইনি। আজ সকালে রাহুল ফোন দিয়ে ভার্সিটি আসতে বলল, আর আমারও বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় জান্নাত এলো। কিছু বলবে? বলো, কি বলবে? আবার মারবেন না তো? আরে তোমাকে মারতে যাব কেন বলো? আমিও ভার্সিটি যাব। কিছুক্ষণ চুপ থাকার পর জান্নাতকে রেডি হতে বললাম। নিচে বসে আম্মুর সাথে কথা বলছি, তখন জান্নাত রেডি হয়ে নিচে এলো। তারপর আম্মুকে বলে আমি আর জান্নাত বের হলাম। একটা কথা বলি? বলো। চলেন আজ রিক্সা করে যাই। তোমার দরকার হলে যাও, আমি যেতে পারবো না। কেন পারবেন না? যেতে পারবো না, ব্যাস। এত কথা বলো কেন? জান্নাত আর কিছু বললো না। তারপর গাড়ি নিয়ে ভার্সিটি এলাম। ভার্সিটি আসতেই বন্ধুরা এলো। নিলয়, তোকে প্রিন্সিপাল স্যার ডাকছে। কেন? সেটা বলিনি। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। আরে না, সাথে ভাবিকেও নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, তাহলে তোরাও চল। তারপর প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকতে ঢুকতে পেলাম ওই ছেলেটাকে দেখেই মাথায় আগুন জ্বলে উঠলো। মন চাইছে কুপিয়ে হত্যা করি। নিলয়, এদিকে আসো। জি স্যার, বলুন, কি বলবেন? তারপর স্যার সেদিনের ঘটনা বলল। সব কিছু শুনে আমি জান্নাতের দিকে তাকালাম। ওকে দেখে মনে হচ্ছে ওই ছেলেটাকে এখনই মেরে ফেলবে। জান্নাতের কানের কাছে গিয়ে বললাম, ছেলেটার কি করব? ভার্সিটি থেকে কি বের করে দিব? হ্যাঁ, যেন কোনো মেয়ে আর এরকম জানোয়ারদের মুখে বাজে মন্তব্য না শুনতে হয়। আমাদের দুজনের কথা বলে দেখে সাকিব চুপ করতে বলল, তাই আর কোনো কথা বললাম না। নিলয়, এখন তুমি কি চাও? স্যার, ছেলেটা আমার স্ত্রীকে বাজে মন্তব্য করেছে, এর জন্য সে উপযুক্ত শাস্তিও পেয়েছে। কিন্তু সেদিন আমি ছিলাম বলে আর কিছু করতে পারিনি। কিন্তু যদি অন্য কোনো দিন অন্য কোনো মেয়েকে বাজে মন্তব্য করে তাহলে তাদের কি হবে? তাই আমি আর জান্নাত চাই এরকম ছেলেদের আমাদের ভার্সিটি থেকে বের করে দেন। ঠিক আছে, তাই হবে। এখন তোমরা যাও। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরোতেই রিয়ার সাথে দেখা। আরে নিলয়, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো, চল সবাই মিলে মাঠে গিয়ে আড্ডা দেই। ঠিক আছে, তোরা যা, আমি জান্নাতকে রুমে দিয়ে আসছি। আর শোন,
ওই জামরুল গাছটার কাছে গিয়ে বস, তাহলে সুবিধা হবে। সুবিধা মানে? এসে বলছি। তারপর ওদের সাথে কথা না বাড়িয়ে জান্নাতকে ওর রুমে দিয়ে আড্ডা দেওয়ার জন্য চলে গেলাম। এসে দেখলাম সবাই বসে আছে, সাথে কিছু পেতনিও। কি রে শালা, কোথায় থেকে উদয় হইলি? চুপ শালি, তোর লজ্জা করে না এসব বলতে? এ আইসে সাধু, যখন তুই আমাদের বলিস তখন সেগুলো কি হয় শুনি? এই তোরা চুপ করবি? আর নিলয়, তুই আগে বল, এখানে বসে আমাদের কি সুবিধা? আরে তোদের না, শুধু আমার। মানে হলো ওই যে দেখছি রুমটা, ওইটা হচ্ছে জান্নাতদের। আর এখানে বসেছি এই জন্যই যেন জান্নাতের রুমটা দেখতে পারি। তাই বল। তারপর সবাই মিলে অনেক আনন্দ করে রুমে চলে এলাম। তারপর সবগুলো ক্লাস করার পর বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত এলো, কিন্তু জান্নাতকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। মনে মনে ভাবলাম হয়তো স্যার বকা দিয়েছে, ভালোই হয়েছে, ভার্সিটি আসার শখ মিটে গেছে। কাল থেকে তো আর ভার্সিটি আসবে না, ভালোই হয়েছে। এসব ভাবছি আর মুচকি হাসছি। গাড়ির সামনে এসে জান্নাতকে বললাম, গাড়িতে ওঠো। কি হলো, ওঠো। রিক্সা ছাড়া যাব না। জান্নাতের কথাগুলো শুনে মনটাই চাইতেছে ধরে একটা আসার বাড়ি। নিজেকে স্বাভাবিক করে বললাম, রিক্সায় না গেলে হয় না? থাক তুই তোর গাড়ি নিয়ে, আমি চললাম। বলেই সামনের দিকে হাঁটা ধরলো। কি আর করা, ড্রাইভারকে ফোন দিয়ে বললাম ভার্সিটি থেকে যেন গাড়িটা নিয়ে যায়। কথা বলতে বলতে দেখলাম জান্নাত একটা রিক্সায় উঠে পড়েছে। দৌড়ে রিক্সার কাছে গেলাম। যখনই উঠতে যাব তখনই জান্নাত ধাক্কা দিয়ে সরিয়ে দিল। যা বাবা, এখন আবার কি করলাম? আরে এখন আবার এমন করছো কেন? তুই তোর গাড়ি নিয়ে বাসায় যা, এখানে কি করতে আসছস? যা ভাগ এখান থেকে। এই তুমি আমাকে তুই করে বলছো কেন? আমার মুখ আমি বলতে পারি। জান্নাতের কথা শেষ হতে আমি রিক্সায় উঠে বসলাম। তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম চালাতে। এখন বলো তুমি রাগ করছো কেন? কি হলো বলো। খবরদার আমাকে স্পর্শ করবি না। ঠিক আছে, আমি তাহলে নেমে যাচ্ছি। একদম না, চুপচাপ বসে থাক। তাহলে বলো কি হয়েছে? আমার দিকে জান্নাত কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কান্না করে দিল আর বলতে লাগলো, তুই এমন কেন? হ্যাঁ, কি কথা থাকে ওই মেয়ের প্রতি? কই, আমার সাথে তো কখনো অনেকক্ষণ বসে থাকিস না, আমার সাথে তো কখনো হেসে হেসে কথা বলিস না, তাহলে ওই মেয়েদের প্রতি তোর কি এমন কথা থাকে যে এত হাসাহাসি করিস? ও এই কথা। আর আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভেবেছিলেন? কিছু না। তার আগে তুমি বলো, আমি অন্য মেয়ের সাথে কথা বললে তোমার খারাপ লাগে কেন? আমার মানে? আমার না লাগলে কার লাগবে? তার মানে তুমি? হ্যাঁ, আমি তোকে অনেক ভালোবাসি, সেই বিয়ের পর থেকে, কিন্তু বলিনি। যখন আপনি আমাকে মজা করার সময় গলা টিপে ধরেন তখন আমার অনেক কষ্ট হচ্ছিল, তাই ওইসব বাজে কথা বলেছিলাম। কিন্তু আপনি যখন বাসায় আসছিলেন না তখন অনেক কান্না করেছিলাম। রাতে যখন আপনি বললেন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন তখন যেন আমার অনেক কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু করিনি। সেদিন রাতে এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। পরের দিন যখন আপনাকে ডাকার জন্য ওই রুমে যাই তখন দেখি আপনি শুয়ে আছেন। অনেক ডাকার পরেও যখন উঠছিলেন না তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। সেজন্য আম্মু আব্বুকে ডেকে আনি আর আপনার সাথে কথা বলতে চাইনি, কারণ আপনি হঠাৎ আমাকে মারেন, কারণ আপনার অনেক রাগ। আর যখন ওই ছেলেটাকে মারলেন তখন আপনাকে সব সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি উল্টো আমাকে থাপ্পড় দিয়ে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। আর শোনেন, আমি এসব ডিভোর্স নিতে পারবো না, কিন্তু আপনি যদি আমাকে মারেন তাহলে আমি একদম আমার আব্বুর বাসায় চলে যাব। জান্নাতের কথা শুনে আমি তো রীতিমতো অবাক। কি বলে মেয়েটা, আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করেছে? জান্নাতের কথা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও মুচকি হেসে জান্নাতকে জড়িয়ে ধরলাম। ঠিক আছে পাগলি, আর কখনো তোমাকে কষ্ট বা মারবো না, শুধু আদর করব। মনে থাকে জানো, আর যদি আপনি কখনো কষ্ট দেন তাহলে তোমার খবর আছে। কিন্তু তুমি আমাকে আপনি না তুমি বললে। দুটোই বলছি, এখন থেকে তুমি বলবো। তারপর জান্নাতের সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। রিকশায় থেকে নেমে বললাম, জান্নাত আমার কাছে তো টাকা নাই। তো আমি কি করব? আমি কি তোমাকে বলেছিলাম রিকশায় উঠতে বলেছিলাম? আমার টাকা আমি দিব আর তোমার টাকা তুমি দিবা। এই না প্লিজ, তুমি দিয়ে দাও, পরে শোধ করে দিব। প্রমিস? হ্যাঁ গো বউ। তারপর জান্নাত টাকা দিয়ে বাসার ভিতরে চলে এলাম। রাতের খাবার খেয়ে ঘুমোতে যাব এমন সময় জান্নাত এলো। আমাকে দেখে বলল, একটা কথা বলি। হ্যাঁ বলো। কাল কোথাও ঘুরতে বের হয়ে কেমন হয়? ভালো, তবে এখন আমার কিছু কথা তোমাকে রাখতে হবে, যদি রাখো তাহলে যাব। ঠিক আছে, বলো। জান্নাতকে কাছে আসতে বলে কিস করতে লাগলাম। প্রথমে জান্নাত ছাড়াতে চাইলেও পরে আর বারণ করার চেষ্টা করেনি। দুজনে চলে গেলাম ভালোবাসার এক অচিন সমুদ্রে। তারপর জান্নাতের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি জান্নাত এখনো শুয়ে আছে। এই ফাঁকে জান্নাতের মলিন গালটাতে একটা কিস করলাম।
আমি গালে হাত দিয়ে বসে আছি। জান্নাত কিছু না বলে আমার কোলে বসে লিপ কিস করতে লাগলো, কিন্তু হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত ফ্রেশ হয়ে রুমে এলো। যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, কিন্তু তুমি চলে গেলে কেন? এত রোম্যান্স ভালো না বাবু, এখন যাও। তারপর আমিও ফ্রেশ হয়ে রুমে আসলাম। বিছানায় রাখা ড্রেসটা পরে নিলাম। ড্রেস পরে নিচে আসলাম, দেখলাম আব্বু আম্মু আর জান্নাত বসে আছে। জান্নাত আব্বু আম্মুর সাথে অনেক হেসে কথা বলছিল। এটা দেখে অনেক রাগ হলো। আমাকে ড্রেস পরতে সাহায্য করলে কি এমন হতো? মনে মনে ঠিক করলাম জান্নাতকে কিভাবে জ্বালানো যায়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? না এমনি। জান্নাত একটু রুমে আসো। তারপর আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো। কি হলো, ডাকলে কেন? জান্নাতের কথায় কোনো উত্তর না দিয়ে কোমরে হাত দিয়ে কাছে টেনে আনলাম। জান্নাত কিছু বলবে তার আগে জান্নাতকে আমার শরীরের আরও কাছে নিলাম। বলা যায় দুজনের শরীর এখন এক শরীরে রূপান্তরিত হয়েছে। আমার এমন কাজ দেখে জান্নাত খুব দ্রুত আরও জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। জান্নাতের এমন ভীতু চেহারা দেখতে অনেক মলিন লাগছিল। ঠিক তখন মনে পড়লো জান্নাতকে জ্বালানোর কথা। জান্নাত, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি। আমার জন্য কি করতে পারবে? তুমি যা বলবা তাই করব। সত্যি তো? ছেড়ে দিলা কেন? আগে বলো, সব করতে পারবে? গো বাবা, তুমি যা বলবা তাই করব। ঠিক আছে সোনা বউ, এখন 10 বার কান ধরে উঠবস করবে আমার সামনে। কি? তুমি কিন্তু বলেছো আমি যা বলবো তাই করবে। এই না প্লিজ বাবু, আমি এটা করতে পারবো না। স্বামীর কথা না শুনলে যে স্বামীর ক্ষতি হয়। কিন্তু তুমি তো। আমি কি সোনা বলো? আমি কিন্তু কান্না করব। ও বুঝতে পারছি, তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার কথা কেন শুনবে? কে বললো ভালোবাসি না? ভালোবাসলে তুমি আমার কথা রাখতে। থাক, তোমার কিছু করা লাগবে না, আমি গেলাম। এই না না, তুমি বসো, আমি কান ধরে উঠবস করছি। ওকে সোনা। আমি সোফার উপরে বসতেই জান্নাত কান ধরে উঠবস করতে লাগলো। প্রথম 5 বার ভালো করে করলেও তারপর থেকে ওর উঠা বসায় সমস্যা দেখতে পেলাম। আর তাছাড়াও শাড়ি পরে এ ধরনের কাজ করা অনেকটাই দুর্লভ। মোট 8 বারের মতো হয়েছে। তখন জান্নাতকে থামতে বললাম। তারপর আমার কাছে টেনে বসালাম। প্রথমে বসতে চাইছিল না, পরে জোর করে কোলে বসালাম। বাবু, রাগ করছো? না। ঠিক আছে, আর কখনো এসব করতে বলবো না। এখন তো একটু হাসো। জানো আমি তোমাকে এটা করাতাম না, কিন্তু তুমি আব্বু আম্মুর সাথে হেসে হেসে কথা বলছিলা, যা দেখে হিংসা হচ্ছিল, তাই এটা। তার মানে তুমি। বলেই আমার বুকে মারতে লাগলো। মেয়েটার হাতে শক্তিও আছে বটে, প্রতিটা মারেই ব্যথা লাগে। জান্নাতকে বুকের সাথে আরো চেপে ধরলাম যেন মারতে না পারে। দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস চলে গেল। এখন আমি আব্বুর বিজনেস দেখাশোনা করি, আর জান্নাত বাসায় আম্মুর কাজে সাহায্য করে আর আম্মুর সাথে বসে বসে আড্ডা দেয়। অফিসের কাজ শেষ করার পর ড্রয়ার থেকে একটা কন্ট্যাক্ট পেপার নিয়ে বাসায় এলাম। কলিং বেল বাজাতেই জান্নাত এসে দরজা খুলে দিল, কিন্তু আমি কোনো কথা না বলে রুমে চলে এলাম। জান্নাত আমার এমন ব্যবহার দেখে অনেকটা হতভম্ব আর অবাক হওয়ার কথাটাই স্বাভাবিক, কারণ প্রতিদিন বাসায় এসে জান্নাতের সাথে কথা বলি, সেটাও তার প্রশংসা। রুমে এসে গম্ভীর মুখ নিয়ে বিছানায় বসে পড়লাম। জান্নাত তো আমার পিছু পিছু এলো। অফিসে কি কিছু হয়েছে? না। তাহলে এইভাবে বসে আছো কেন? হাতে থাকা কাগজটা ওর দিকে বাড়িয়ে দিলাম। কি এটা? আমাদের ডিভোর্স পেপার। কথাটা শোনার সাথে সাথে জান্নাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাতে থাকা কাগজটা ফ্লোরে পড়ে গেল। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে করুণ চাহনিতে তাকিয়ে আছে। আমি সাইন করে দিছি, এখন তুমি করলেই হবে। জান্নাত এবার কেঁদে দিল, আর এত জোরে জোরে কান্না শুরু করলো যে নিচ থেকে আম্মু আমাদের রুমে এসে পড়ল। কি হলো মা, কান্না করছিস কেন? আম্মু তোমার ছেলে আমাকে ডিভোর্স দিবে। মানে কি বলছিস এসব? বিশ্বাস না হলে নিলয়ের থেকেই শোনো। নিলয়, জান্নাত এসব কি বলছে? আম্মু, জান্নাত একদম মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা বলছি তাই না? তাহলে এই কাগজটা কিসের? দেখি, আমাকে দেখতে দে। আম্মুর কাগজটা পড়ে হেসে দিল, সাথে আমাকে বলল, গাধা, তোর বুদ্ধি আছে দেখছি। এটা শুনে জান্নাতের চোখ তো লাল বর্ণ ধারণ করলো। তার মানে আম্মু তুমিও তোমার ছেলের পক্ষ নিয়ে কথা বলছো? না রে মা, নিলয় তো। আম্মু তুমি এখন যাও। আম্মু চলে গেল। এখন তুমি কাগজটা পড়ো। কাগজটা পড়ে হেসে দিল, কারণ কাগজটায় লেখা ছিল, যদি আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় তাহলে সেটা রাতের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, আর যদি কখনো বিচ্ছেদের কথা ওঠে তাহলে আমাদের মধ্যে যতদিন না অবধি 50টা সন্তান না হয় ততদিন আমাদের বিচ্ছেদ হবে না। তারপর জান্নাত কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়ে আমার বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। আরে পাগলি, কান্না করছো কেন? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তুমি এখন প্রমিস করো এমন ভয় আর কখনো দেখাবা না। ঠিক আছে, এই কান ধরে বলছি, এমন কাজ আর দ্বিতীয়বার আর কখনো করব না। হনুমান বর আমার। পাগলি,
তারপর রাতের খাবার শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর মহারানীর আগমন হলো, মানে জান্নাত এলো। আচ্ছা শোনো না, কি বলো? চলো আজ ছাদে গিয়ে রাতের আকাশটাকে উপভোগ করি, অনেক ভালো লাগবে। ঠিক আছে চলো। জি না, তুমি আমাকে কোলে করে নিয়ে যাবা। কি, তোমার মতো আটার বস্তাকে কোলে নিয়ে উপরে গেলে আমি একদম উপরে চলে যাব? চুপ গাধাটা, যেটা বলছি সেটা করো। কি আর করা, বউকে কোলে নিয়ে ছাদে উঠতে হলো। ছাদে দোলনা থাকে, দোলনার কাছে গেলাম। আগে জান্নাত দোলনার উপরে বসলো। তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। না থাক, এত ভালোবাসা দেখাতে হবে না, পুরো মাজাটাই ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি রুমে চলে গেলাম। আরে আরে সোনা বউ, কই যাও? আমি তো শুধু মজা করছিলাম। তুমি বসো আর আমায় আদেশ করো, আর সেগুলো আমি পালন করি, ঠিক আছে? পাগল। আর তুই আমার পাগলি। হনুমান একটা। তুমি যেসব বলো, তোমার লজ্জা করে না? লজ্জা কিসের? আমার বরকে আমি বলবো, তাতে লজ্জা পাওয়ার কি আছে? দরকার পড়লে আরো কিছু বলবো, তোমার কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? ঠিক আছে, তাহলে আরো বলছি। ডায়নোসর, কালো বিড়াল, হারামি, গুন্ডা, লুচ্চা, বদমাস। আরও কিছু বলবে তার আগেই জান্নাতের মুখটা বন্ধ করে নিলাম। আপনার আবার ভাইবেন না কিস করছি, হাত দিয়ে মুখ চেপে ধরছি যেন আর না বলতে পারে। জান্নাত কিছুক্ষণ চেষ্টা করার পরেও যখন পেরে উঠছিল না, ঠিক সেই সময় হাতে কামড় দেয়। আউচ, কামড় দিলে কেন? 100 বার দিব। তুমি আমার মুখ চেপে ধরে রাখবে আর তোমাকে কিছু বলবো না? এটা কি হয় সোনা? দেখো তো হাত কি হয়ে গেল। ওলি আমার বাবুটেলি। আচ্ছা কাছে আসো, এখন তোমায় একটু আদর করি। না থাক, আমার আদর লাগবে না। আরে আসো তো আগে। থাক, আপনাদের আর জানতে হবে না। আর তাছাড়া আমার লজ্জা লাগছে।